একবারের কথা, যখন একটা ডাইনি অজানা শহরে ঘুরছিল, তখনই ও দেখে যে একটা ছেলে গাড়িতে জিনিস রাখছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। ওর নাম অঙ্কুশ ছিল। হ্যাঁ হ্যাঁ মা, চিন্তা করো না, তুমি সব কিছু ভালোভাবে মিটেই যাবে। আচ্ছা শোনো, তুমি এখন আমি তোমায় বিলালপুর পৌঁছে কল করব, বুঝতে পেরেছো? এখন রাখি। কি? বিলালপুর? এটা তো আমার গ্রাম। ছেলেটা আমার গ্রামে যাচ্ছে। কে জানি বাবা এটা কোন শহর যেখানে আমি আটকে। কিন্তু এই ছেলেটা এবার আমাকে সাহায্য করবে। আমি আমার গ্রামে ফেরত গিয়েই থাকবো। ডাইনি অঙ্কুশের সামনে আসে আর বুক চিতিয়ে বলে, এই ছেলেটা, আমিও তোর সাথে যাব। অঙ্কুশ হঠাৎ ডাইনিকে নিজের সামনে দেখে ঘাবড়ে যায়। অঙ্কুশ তখন পালানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি ওকে ধরে ফেলে। কিরে, পালাচ্ছিস কোথায়? আমিও তো তোর সাথেই যাব, যেখানে তুই যাচ্ছিস। যেখানে আমি যাচ্ছি মানে বিলালপুর? হ্যাঁ। কিন্তু কিভাবে? আরে কি করে মানে? যাবো তো তোর সাথে, তাও আবার তোর গাড়িতে বসে, তাও এই গাড়িতেই। আর যদি তুই আমাকে না নিয়ে যাস, তোকে মেরে ফেলবো। এখন ভেবে বল যে তুই কি করতে চাস। এটা শুনে অঙ্কুশ আরো ভয় পেয়ে যায়। কি? আচ্ছা ঠিক আছে, বসো, পিছনে বসে যাও, আমিও তোমাকে নিজের সাথে এইখানে নিয়ে যাব। তারপর আর কি, ডাইনি অঙ্কুশের গাড়ির পেছনে বসে যায় আর অঙ্কুশ ডাইনিকে নিয়ে গাড়ি চালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। আচ্ছা বল, কেন যাচ্ছিস সেখানে? কি? কোথায়? ও আচ্ছা, বিলালপুর। ওখানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা তুমি ওখানে গিয়ে কি করবে? আমার স্বামী ওখানেই থাকে। কি? তাহলে তুমি এখানে শহরে ঘুরে বেড়াচ্ছ কেন? জানি না, আমার শুধু এটাই মনে আছে যে মরার আগে স্বামীর সাথে আমি কোথাও ট্রেনে ঘুরতে যাচ্ছিলাম। আমাদের তো নতুন বিয়ে হয়েছিল আর আমরা আমাদের হানিমুনে ঘুরতে যাচ্ছিলাম। গভীর রাত ছিল আর শুনশান স্টেশনে ট্রেন থামে। আমার তেষ্টা পায়, তো জল খেতে স্টেশনে নামি। আমি স্বামীকে বললাম আমার সাথে যেতে, কিন্তু ও ঘুমোচ্ছিল, তো আমাকে বলল একলা যেতে। তো আমি নিচে নামি আর এগিয়ে যাই। তখনই অন্য লাইন দিয়ে ট্রেন আসছিল আর জানি না কি করে পড়ে গেলাম, আর আমার উপর দিয়ে ট্রেন চলে যায়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তারপর যখন ডাইনি হই, তখন দেখি স্বামী যেই ট্রেনে বসেছিল সেটা চলে গেছে, আর আমি তখন থেকে অজানা শহরে আটকে যাই। আর তখন থেকে স্বামীর সঙ্গে দেখা নেই। খুবই খারাপ খবর এটা। আচ্ছা তুমি আমাকে বলো তোমার বাড়িটা কোন দিকে? হ্যাঁ, তোমাকে আমি ওখানে ছেড়ে দেব, তারপর আমি ফিরে যাব। ঠিক আছে, রাজি। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর অঙ্কুশ শেষমেশ গ্রামে পৌঁছায়। আর গ্রামে পৌঁছেই ডাইনি অঙ্কুশকে ঘরের রাস্তা বলে। ডাইনি তখনই গাড়ি থেকে নেমে যায় আর নিজের বাড়ির দিকে হাঁটা লাগায়, কিন্তু অঙ্কুশ তো দূর থেকেই দেখে ফেলে যে ওর ঘরে তালা লাগানো। মনে হয় এর বাড়িতে কেউ আর থাকে না। এক কাজ করি, এইখান থেকে আমি কেটে পড়ি। এ যদি আমার গলায় ঝুলে যায় না, আমি এখানে যে কাজে এসছি সেটা আমার আর করা হবেই না। এক্ষুনি কেটে পড়ি আমি। এটা বলে অঙ্কুশ গাড়ি নিয়ে চলে যায়। ওদিকে ডাইনি নিজের ঘরের সামনে যখন তালা দেখে, আরে এটা কি করে সম্ভব? আরে দেখে যেন মনে হচ্ছে এই ঘরে অনেক দিন কেউ থাকতে আসেনি। ডাইনিও যখন ঘুরে তাকায় তো দেখে অঙ্কুশও সেখানে আর নেই। আরে ওই ছেলেটা, ও চলে গেল নাকি? এবার আমি কি করি? কোথায় যে খুঁজি ওকে, ওই একমাত্র সাহায্য করতে পারবে। এখন ও আমাকে ছেড়ে চলে গেল, ওকে আমি ছাড়ব না। ডাইনি তখন অঙ্কুশকে খুঁজতে লাগে আর কিছু দূরে গিয়ে ও অঙ্কুশের গাড়ি খুঁজে পায়। ওই গাড়িটাও একটা শুনশান বাড়ির পাশে দাঁড় করানো, তার পাশেও কেউ ছিল না। ডাইনি জানলা দিয়ে উকি মেরে দেখে তো অবাক হয়ে যায়। ভেতরে অঙ্কুশ একটা মেয়ের সাথে দাঁড়িয়ে, আর মেয়েটার পাশে বিশাল বড় একটা মেশিন ছিল। আরে অঙ্কুশ, তোর আসতে এত দেরি হলো কেন? তোর আসতে তো এত দেরি হওয়ার কথা নয়। কি আর বলি গো প্রিয়া, একটা ডাইনি পিছনে পড়ে গেছিল আমার। খুব জোর বেঁচে তোমার কাছে এসেছি আমি, না হলে তো যদি ঝুলে পড়তো না, আজকে আর বাড়ি ফেরা হতো না আমার। কি সত্যি ডাইনি? বাপরে বাপ। ঠিক আছে, এখন ছাড়ে সব, এই গল্প তুই আমাকে পরে শোনাস। দেখ, এই টাইম মেশিনটা একদম রেডি হয়ে গেছে। চ, এটাকে ট্রাই করে দেখি। এটা একদম ঠিকঠাক কাজ করলে
তবে তো সোনায় সোহাগা আমাদের। আমরা তো বড়লোক হয়ে যাব অঙ্কুশ, কি বলিস? হ্যাঁ প্রিয়া, জানি কত পরিশ্রম করেছো এই মেশিনের ওপরে, আর এখন তুমি সাফল্য পেয়েছো এটাকে বানিয়ে দিয়ে। আর যখন এই মেশিনটা তুমি তৈরি করে নিয়েছো তো তো কি অঙ্কুশ? তখনই অঙ্কুশ পাশে রাখা চাকু তুলে নেয় আর প্রিয়ার দিকে এগিয়ে যায়। অঙ্কুশের রূপ দেখে প্রিয়া ভয় পেয়ে যায়। তো এখন আমার আর তোমার প্রয়োজন নেই, বুঝলে প্রিয়া? তোমাকে ভালোবাসার নাটক করেছিলাম আমি, কারণ কলেজে সব থেকে ভালো ফার্স্ট তুমি তো ছিলে। আর এই মেশিনটা তুমি ছাড়া তো আর কেউ বানাতেই পারতো না। এটা কি বলছো অঙ্কুশ? এটা কি কোনো ইয়ার্কি করছো? অঙ্কুশ প্রিয়াকে আক্রমণ করে, কিন্তু প্রিয়া বেঁচে যায়। তখনই ডাইনি ভেতরে ঢোকে আর অঙ্কুশকে দূরে ছুঁড়ে ফেলে। আরে বাহ, এক তো আমাকে একা ফেলে এলি, এখন মেয়েটাকে মারতে এসেছিস, তার উপরে ওকে মারতেও যাচ্ছিস। তবে তো তোর একটাই পরিণতি বাকি, আর তোর মৃত্যু। ডাইনির অঙ্কুশের উপর খুব রাগ হয় আর ও একটা কথাও শোনে না, আর শেষমেশ অঙ্কুশকে মেরে ফেলে। এটা দেখে প্রিয়া আরো ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে ও ডাইনিকে বলে, তুমি কি আমাকেও মেরে দেবে? না, এখন যদি তুই আমার একটা সাহায্য করিস তবে মারবো না। কি, কেমন সাহায্য? এই মেশিনটা আমায় বল, এটা কি সত্যি কাজ করে? হ্যাঁ একদম, এটা আমি বানিয়েছি। এটাতে বসে আমরা সময়ের আগে বা পেছনে যেতে পারি, খুব ভালো কাজ করে। তাহলে তুই আমাকে কিছুদিন আগে নিয়ে চ, সেই দিন যেদিনকে আমি আমার স্বামীর সাথে হানিমুন করতে বেরিয়েছিলাম। আমি জানতে চাই যে সেদিনকে কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে মেশিনে এসে বসে পড়ো। ডাইনি আর প্রিয়া এবার দুজনে মেশিনের ভেতর বসে। তারপর প্রিয়া কিছু বাটন টেপে, আর দেখতে দেখতে ওরা সময়ের পেছনে চলে যায়। এই দেখো, আমার সময়ের পেছনে চলে এসেছি, আর তুমি আর তোমার স্বামী এই বেরোলো বলে। তাড়াতাড়ি চলো। প্রিয়া ডাইনিকে নিজের গাড়িতে বসিয়ে ডাইনির বাড়ির সামনে গিয়ে এক গাছের পেছনে লুকায়, যাতে ওরা লুকিয়ে নজর রাখতে পারে। ওই দেখ, ওটা আমি। কি খুশি না ছিলাম সেদিন। আমার নাম মেঘনা, আর ওটা আমার স্বামী সঞ্জয়। সেদিন তো আমি জানতামও না যে আমি মরতে চলেছি। কোনো ব্যাপার না, হয়তো আমরা সবকিছু ঠিক করতে পারবো। যা হয়েছে সেটাকে বদলে আমি তোমাকে মরতে দেব না। সঞ্জয়, তাড়াতাড়ি করো, না হলে ট্রেন লেট হয়ে যাবে যে। মেঘনা আর সঞ্জয় রিকশায় বসে স্টেশনে পৌঁছায়। পিছু পিছু প্রিয়া আর ডাইনিও স্টেশনে আসে। ওই দেখ, ওরা দুজন ট্রেনে চড়ছে, আমরাও চড়ে যাব। সবাই ট্রেনে চড়ে যায়, আর প্রিয়া আর ডাইনিও লুকিয়ে ওদেরকে দেখতে লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই স্টেশনে আসবে যেখানে মেঘনার তেষ্টা পাবে। সঞ্জয়, ওঠো না, আমার খুব তেষ্টা পেয়েছে। ওহো মেঘনা, আমাকে না ডিস্টার্ব করো না তো, খুব ঘুম পেয়েছে আমার। তোমার জল তেষ্টা পেলে যাও গিয়ে স্টেশন থেকে কিনে নাও। হ্যাঁ। যেই মেঘনা ট্রেন থেকে নামে অমনি প্রিয়া আর ডাইনিও ট্রেন থেকে নামতে যায়। কিন্তু ডাইনি এটা দেখে অবাক হয় যে সঞ্জয়ও তখন জেগে গেছে, আরও চুপি চুপি মেঘনার পেছনেই যাচ্ছে। এ কি, সঞ্জয় উঠল যে, আরো লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে? তোমার পেছনে? কিন্তু কেন? এটা তো আমিও জানি না, চল গিয়ে দেখি। বাইরে মেঘনা যেই জল খেতে এগোয় অমনি অন্য লাইন থেকে একটা ট্রেন আসছিল, তাই মেঘনা একটু দূরে সরে যায়। কিন্তু পেছন থেকে সঞ্জয় এসে ওকে ধাক্কা মারে। কিন্তু ডাইনি এবার সঞ্জয়কে পেছন থেকে টানে, যাতে সঞ্জয় মেঘনাকে আর ধাক্কা মারতে পারে না। আরে এসব কি হচ্ছে? আমি বলছি তোমায়, সঞ্জয় তোমাকে ট্রেনের সামনে ধাক্কা দিতে যাচ্ছিল। আমরা দুজন যদি না আসতাম তাহলে তুমি মরে গিয়ে ডাইনি হতে, আর অনেকদিন টানা ঘুরতে থাকতে। এই ডাইনিটা তো তুমিই মেঘনা, আমরা ভবিষ্যৎ থেকে এসছি। হ্যাঁ মেঘনা, এবার সঞ্জয় তুই বল, আমার সাথে এরকম কেন করলি? আসলে আমার কাছে টাকা ছিল না, আর মেঘনা খুবই বড় লোক ছিল, তাই জন্যে ভাবলাম যে ওর সাথে ভালোবাসার নাটক করি, তারপর আমি একদিন ওকে মেরে ফেলবো, আর আমি সেটাই করব এখন। এটা শুনে ডাইনির খুব রাগ হয়, আর ও সঞ্জয়কে মেরে দেয়। তখনই ডাইনি অদৃশ্য হতে লাগে। আরে এটা কি হচ্ছে তোমার? তুমি অদৃশ্য হচ্ছ কেন? হয়তো সময়ের পিছনে গিয়ে সবকিছু বদলানোর কারণে এটা হচ্ছে, তাই আমি এবার বেঁচে থাকবো। আর দেখতে দেখতে ডাইনি অদৃশ্য হয়। মেঘনা, হয়তো তুমি সব বুঝতে পেরেছ, এবার আমাকে আসতে হবে। প্রিয়া এবার নিজের টাইম মেশিনে বসে ফিরে আসে আর নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফেরার পর সবার প্রথমে সেখানে যায় যেখানে মেঘনা থাকত।
আর সেখানেও মেঘনাকে পায়। মেঘনাও প্রিয়াকে দেখে খুব খুশি হয়।